আসসালামু আলাইকুম। আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না। হাদি ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর থেকে আমি শোকাহত। যারা যারা হাদি ভাইকে ভালোবাসেন কমেন্টে লিখবেন। তো চলুন শুরু করা যাক। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, ক্ষমা করে দিলাম তোমাকে। আর কোনো অভিযোগ পুষে রাখতে চাই না। না তুমি আমার ভালো লাগায় ভালোবাসায় আছো, না ঘৃণা আর রাগের মধ্যে আছো। আজকের পর থেকে তুমি কোথাও নেই। রাগ, জেদ, ক্ষোভ সবকিছু থেকে তোমাকে মুক্ত করে দিলাম আকাশ। তবে একটা কথা সবসময় মনে রাখবে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে না পারলে কেঁদেও কুল পাওয়া যায় না। তাই এখন থেকে সকল প্রাপ্তির গুরুত্ব দিতে শেখো, নইলে হারিয়ে কাঁদতে হবে। আকাশ আমার কথায় অশ্রুসিক্ত চোখে মুচকি হেসে বলল, আমি কল্পনা করতে পারিনি তুমি আমায় ক্ষমা করে দিবে। তবে অবশ্যই আমি তোমার কথা মনে রাখব। আরান মুচকি হেসে বলল, আকাশ একা যেতে পারবে নাকি দিয়ে আসব? আকাশ মলিন হেসে বলল, না তার প্রয়োজন হবে না। আমি একা আসিনি, আমার সাথে একজন এসেছে। আমি যেতে পারবো। তোমরা তোমাদের সুন্দর সময়গুলো উপভোগ করো। আরান মুচকি হেসে বলল, ঠিক আছে। আমি আর আরান হাঁটতে হাঁটতে সামনে এগোলাম। আরান মাথা কাঁধ করে বলল, মিষ্টি তুমি কি মন থেকে ক্ষমা করে দিয়েছ? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ মন থেকেই ক্ষমা করে দিয়েছি। আমি চাই না সে আমার বর্তমানে কোথাও থাকুক, না ভালোবাসায় না ঘৃণায়, তাই তাকে মুক্ত করে দিলাম। আরান সামনের দিকে তাকে দুষ্ট এসে বলল, দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্ম বুঝতে হয়। তা কি পরীর আম্মু জানে, নাকি সবাই কি শুধু বলতেই জানে? আমি ওনার কথায় ভুরু কুঁচকে তাকাতে উনি মাথা চুলকে মুচকে এসে বলল, ইয়ে মানে পরীকে আমার কোলে দাও, আর দেখো সামনে আইসক্রিম পার্লার আছে, চলো যাই। ওনার কথা কাটানো দেখে বড্ড হাসি পেল। পার্কে অনেক ঘুরলাম, আজ এক নতুন আরানকে আবিষ্কার করলাম। অনেকগুলো ছবি তুলে নিল আরান। অনেকে আমাদের দিকে তাকিয়ে আমাদের দেখছে, তার মধ্যে বেশ কয়েকজন আমাদের দেখে বলল, বেস্ট কাপল। দুটো মেয়ে নিজে থেকে জেসে এসে আমাদের ছবি তুলে দিল। আমি তো লজ্জায় লাল নীল হয়ে গেলাম। পরীকে নিয়ে ছবি তোলার পর দুইজন থেকে একজন মেয়ে এসে পরীকে নিয়ে বলল, চলুন এইবার শুধু আপনাদের ছবি তুলে দেই। আমি নাকচ করার পর আরান বেশ আগ্রহ নিয়ে বলল, সমস্যা কি, চলো তুলি। আমি আরানের আগ্রহ দেখে রাজি হয়ে গেলাম। মেয়েটা আরানের মোবাইল দিয়েই ছবি তুলছে। আমরা পাশাপাশি দাঁড়ালাম। মেয়েটা মোবাইলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপু একটু ক্লোজ হয়ে দাঁড়ান, তাহলে ছবি সুন্দর আসবে। আমি ইতস্তত বোধ করছিলাম, তখন দেখলাম আরান আমার পাশ ঘেঁষে দাঁড়ালো। মেয়েটা আবার বলল, আরেকটু ক্লোজ, এমনিতেই তো মনে হচ্ছে একজন আরেকজনকে চেনেন না। পরীকে কোলে নেয় মেয়েটা বলল, ভাইয়া আপু লজ্জা পাচ্ছে, তাই আপনি ক্লোজ হয়ে দাঁড়ান। মেয়েটার কথা আমি লজ্জায় আরও বেশি লাল হয়ে গেলাম। তখনই আরান আমার একদম কাছে এসে কাঁধে হাত দিয়ে আলতো করে জড়িয়ে ধরল। আমি চমকে উঠে আরানের দিকে তাকিয়ে দেখলাম সে মিটিমিটি করে হাসছে। তখন ছবি তোলার মেয়েটা বলল, পারফেক্ট শট, জাস্ট ওয়াও হয়েছে। এইবার এই দিকে তাকান দুজন প্লিজ। আমি হকচকিয়ে গেলাম মেয়ের কথায়। সে আমাদের অনেকগুলো ছবি তুলে দিল। আরান মেয়ে দুটোকে কৃতজ্ঞতা প্রকাশ করতেই তারা বলল, পুরো পার্ক জুড়ে শুধুমাত্র আপনাদের নজর কাড়া জুটি মনে হচ্ছে। শুধু লুকেই নয়, বরং আচরণও তাই নিজেদের আটকে রাখতে পারলাম না। ভাবলাম আপনাদের এই সুন্দর মুহূর্তের কিছু সুন্দর স্মৃতি গড়িয়ে দেই, তাই এলাম। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, তবে দোয়া করে দিয়েন। আর আমরা চাইব আপনাদের দুজনের ভালোবাসায় যেন কারো নজর না লাগে। মেয়েটার কথায় আরান মুচকি হেসে মাথা নাড়ালো। আমি পরীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, বেশ লজ্জা লাগছে। পার্কে অনেকক্ষণ ঘোরার পর আরান আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হওয়ার অল্প আগেই বাসায় ফিরলাম। বাসায় ঢুকতেই দেখতে পেলাম মাঝবয়সী একটা মহিলা বসা। তাকে দেখে সালাম দিলাম। উনি আমার দিকে তাকিয়ে পুরো স্ক্যান করলো। তখন পাশে এসে দাঁড়ালো আরান। মহিলাকে আরান সালাম দিয়ে বলল, কেমন আছেন ফুপু, অনেক দিন পর এলেন। উনি মুখ বেঁকিয়ে বলল, ছিলাম তো ভালো। তো এটা কি তোর বউ? আরান হেসে উঠে বলল, হ্যাঁ এইটা আমার বউ, আর বউয়ের কোলেরটা বাচ্চা। উনি ভুরু কুঁচকে তাকে বলল, ও আচ্ছা, বিয়ের সময় আসতে পারিনি তাই চিনতে পারলাম না, তবে আমি আসলে এই বিয়েই হতো না। মহিলার কথায় বুঝতে পারলাম সে আমাকে আরানের প্রথম স্ত্রী মনে করছে।
আর লিজার সঙ্গে হওয়া ঝামেলার বিষয়ে সে বোধগম্য নয়। এটা বুঝতে পারলাম সে আমাকে পছন্দ করছে না। আরান বেশ শান্তভাবে জিজ্ঞেস করলো, কেন হতে দিতে না ফুপু? উনি বেশ কনফিডেন্ট নিয়ে বললাম, যদিও আমি তো নিজ ফুপু নই, তাও আমি তোকে নিজ ভাইয়ের ছেলের মতোই জানি। তাই আমি চাইতাম আমার ভাতিজাটা বেটার কাউকে ডিজার্ভ করুক। ওনার কথা আমার মন খারাপ হয়ে গেল, কেমন জানি মন ভারী লাগছে। তখন মামুনি এসে আমার পাশে দাঁড়ালো। আরান আমার দিকে তাকে মুচকি হেসে ওনার ফুপুকে বলল, তুমি আমার নিজ ফুপু নও দেখেই আমার জন্য বেটার কাউকে চাইতে। নিজ ফুপু হলে আমার বেস্টটাকে কষ্ট দিয়ে কথা বলতে না। তুমি নিশ্চয়ই এটা জানো, বেস্ট পর কেউ বেটারের আশা করে না। আমি আমার লাইফের বেস্ট একজনকে পেয়েছি, তাই আক্ষেপের সিটে ফোটাও নেই। আরানের কথা শুনে আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে আর ভাবছি, আমি তার লাইফের বেস্ট একজন। আমি ভাবতাম শুধু আরান আমার জীবনের বেস্ট প্রাপ্তি, কিন্তু এখন আরান। মামনি আমার কোল থেকে বড়িকে নিতে নিতে বলল, এসেছেন, বেরিয়ে যান। কিন্তু ভুলেও আমার ছেলে আর আমার মিষ্টি মায়ের ভালো চাইতে যাবেন না। তার এমনিতেই ভালো আছে, বেশি ভালো চালক আমার বরাবরই অপছন্দ আপা। মহিলার চেহারা দেখে বুঝলাম সে ভীষণ অপমান হয়েছে। মায়ের কথায় হাঁ করে তাকিয়ে আসি। আরান আমার হাত ধরে টেনে বলল, উপরে চলো, চেঞ্জ করে নিবে। আমার সব কিছু কেমন যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। তবে এইটুকু বুঝলাম, ফুপু নামক মহিলাটা নিছক কুটনি টাইপের, আর মা তাকে একদম পছন্দ করে না। রুমে নিয়ে এসে আরান রেগে গিয়ে বলল, একদম ওই মহিলার সামনে যাবা না। আর যদি ওই মহিলার কথায় কষ্ট পেয়ে চোখের পানির পাইপলাইন লিক করে দাও, তখন ঠুসঠাস মেরে বুঝিয়ে দেব আমি তোমার বড়। বিয়ে আমার সাথে হয়েছে, তাই আমি যা বলবো তাই শুনবা। ভুলে ওই মহিলার কথা পাত্তা দিবা না। তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। একদমে কথাগুলো বলে হন করে হেঁটে চলে গেল। আর আমি হাঁ করে তাকিয়ে আছি, কি হলো এটা? এরে পাগল খেপেছে। তবে তার এইভাবে রেগে কেয়ার করা আমার বেশ ভালো লাগে। লোকটার সবগুলো বিষয় আমার ভালো লাগে, তাকে একান্তই নিজের মনে হয়। শুধু সে আমার লাইফে বেস্ট নয়, এখন আমিও তার লাইফে পাওয়া বেস্ট একজন। 7-5 ভাবতে ভাবতে চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেখি উনি পরীকে নিয়ে বসে আছে। আমি বের হতে পরীকে আমার কোলে দিয়ে বলল, কান্না করছে খুব, তুমি সামলাও মেয়েকে। তবে ভুলেও ভুল করে নিচে যাবা না, এটা আমার আদেশ। আমি পরীকে নিয়ে মেরে দাঁড়িয়ে আছি। ভাইরে ভাই, এই কুটনি ফুপু আমার সাদা সিধে বরটাকে ভিলেন বানিয়ে দিল। তোর মেয়েটাও কেঁদে ভাসাচ্ছে, লক্ষ্মী আমার মেয়েটা বাপের মতো রেগে আছে। সন্ধ্যায় পরীকে মামনি নিয়ে গেছে আর আমাকে সদ্য ভিলেনের রূপ নেয়া লোকটার কাছে দিয়ে গেছে। অ্যাকাউন্টিং নিয়ে বসিয়ে দিল। কিন্তু আমার মন কুটনি ফুপুর কাছে পড়ে আছে। কলম মুখে দিয়ে ভাবছি, সন্ধ্যা থেকে রুমে বসে আছি, নিশ্চিত আমাকে খারাপ ভাবছে। ঠাস করে শব্দে চমকে উঠলাম। তাকে দেখে উনি ক্রুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, হাতে স্টিলের স্কেল। যা বোঝার বুঝে গেছি, উনি স্কেল দিয়ে টেবিলে বাড়ি মেরেছে। বিড়ালের সামনে ইঁদুরকে জোর করে বসিয়ে দিলে যে অবস্থা হয়, আমার ঠিক সেই অবস্থা। হ্যাঁ, এইখানে ইঁদুরের চরিত্রটা আমি, আর উনি বিড়াল। ভয়ে ভয়ে আরানের দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কিন্তু জানি আপনি আমার বড়, তাই তাকিয়ে বোঝাতে হবে না। উনি এবার চোখ পাকিয়ে তাকালো। ভয়ে কাঁপতে লাগলাম। কাঁপতে কাঁপতে বললাম, আমি মামুনির কাছে যাব, দেখুন আমি কিন্তু বাবাইকে সব বলে দিব, ভালোই ভালোই আমাকে যেতে দিন। উনি আচমকা আমার দিকে ঝুঁকে আমার চেয়ারের হাতল ধরে টেনে ওনার একদম কাছে নিয়ে এলেন। আমি চোখ খিঁচে বন্ধ করে রেখেছি। আজ তুই শেষ মিষ্টি, আজ তোর ইন্নানিল্লা হয়ে যাবে। আল্লাহ এবার বাঁচিয়ে দাও, আর জীবনে ওনাকে বাবাইয়ের ভয় দেখাবো না। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। হঠাৎ বুঝতে পারলাম গরম নিঃশ্বাস আমার সারা মুখে আছড়ে পড়ছে। আরানের স্মেল চিনতে আমার সময় লাগেনি, সারা শরীর কেঁপে উঠছে। ভয় লজ্জায় চোখ আরও বেশি করে খিসে বন্ধ করে রাখলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম উনি আমার চুলে স্পর্শ করেছে। ওনার স্পর্শে আমি চকিত হয়ে তাকালাম। উনি একটানে আমার চুলের খোপা খুলে দিল। আরান আর আমার মাঝে প্রায় 3 আঙ্গুলের দূরত্ব। উনি আমার চোখে চোখ রেখে বলল, ভেজা চুল বেঁধে রেখেছ কেন? একদম আমার সামনে ফর্মালিটি, আর কখনো চুল বাঁধবে না।
আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। ফ্যানের বাতাসে সামনের চুলগুলো চোখে মুখে আছড়ে পড়ছে। উনি আলতো হাতে সেই চুলগুলো কানের পিছে গুজে দিল। তীব্র লজ্জায় চোখ বন্ধ হয়ে এলো। উনি কি বুঝতে পারছেন না ওনার এত কাছে আসাতে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? ধীরে ধীরে চোখ খুলে তাকালাম, ওনার ঠোঁটে হাসির রেখা। আমি লজ্জায় নিবারণের জন্য এদিক ওদিক তাকাতে লাগলাম। উনি আমার সামনে থেকে সরে গিয়ে উঠে দাঁড়ালো। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। রোজ যত্ন করে চুল বেঁধে দিলেও এতটা কাছে কখনো আসেনি। আজ তো জান যায় যায় অবস্থা। উনি ছোট একটা টেবিল ফ্যান এনে আমার পেছনে রেখে সুইচ অন করতে করতে বলতো, সোজা হয়ে বসে থাকো, চুল শুকিয়ে যাক, তা না হলে ঠান্ডা লেগে যাবে। ওনার দিকে তাকিয়ে আস্তে করে বললাম, হেয়ার ড্রায়ার আছে, ওইটা দিয়ে শুকালেই তো হবে, আমি ওইভাবে শুকিয়ে নেব। উনি কপট রাগ দেখে বলল, বেশি পাকনামো করতে যাবা না একদম। হেয়ার ড্রায়ার দিয়ে শুকালে চুল নষ্ট হয়ে যায় সেটা জানো না? জানবেন কিভাবে? মন তো পড়ে থাকে পড়া চুরির তালে, পড়া চুন্নি কোথাকার। আমার এইবার বেশ রাগ হলো, এইভাবে বলতে পারলো থাকবো না এইখানে। রেগে উঠে দাঁড়াতে উনি বলল, কি হলো, দাঁড়ালে কেন, বসো এইখানে। ওনার দিকে তাকিয়ে রেগে বললাম, থাকবো না এইখানে, যান, বাঁচিয়ে দিলাম আপনাকে। আর পড়াচ্ছন্নির সাথে থাকতে হবে না, থাকবই না। আমি রেগে রুম থেকে বেরিয়ে আসতে উনি হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরল। সেকেন্ডে ঘটে যাওয়া ঘটনা আমি ভয় পেয়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছি। ভয়ের চোটে শার্ট আঁকড়ে ধরে চোখ বুজে রেখেছি। উনি আমার কপালে কপাল ঠেকে শান্ত স্বরে বলল, থাকবে না মানে কি, কোথায় যাবে? হ্যাঁ, দূরে যাওয়া তো অনেক পরের কথা, এসব চিন্তা মাথায় আনলো পুঁতে মেরে দিব একদম। আমার বউ আমি চুন্নি বলবো আর ডাকাত বলবো, সেটা আমার ইচ্ছে, এতে তোমার কেন এত সমস্যা হচ্ছে? একদম রাগ দেখাবে না আমার সাথে। মা মেয়ে দুটোকেই ঘরে বেঁধে রেখে দিব একদম এইরকম করলে। আমি ওনার কথায় চোখ বন্ধ রেখে প্রশান্তির হাসি দিলাম। চোখ খুলে তাকালাম তার দিকে। ভালোবাসা মেশানো শাসন আর অধিকার বোধ দুটোই ভালোবাসি খুব। আমি বরাবরই চাইতাম আমার মানুষটা আমাকে জোর করে তার সাথে বেঁধে রাখুক, রেগে গেলে দূরে না সরিয়ে কাছে টেনে রাগ ভেঙে দিক, আলতো হাতে অভিমানগুলো মুছে দিয়ে অভিযোগের খাতায় ভালোবাসা লিখে দিক। উনি আমার সেই উনি, পুরোটাই আমার আপনি নামক উনি। ওনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম, মুট করে ধরে রাখা শার্টের অংশ ছেড়ে দিলাম। উনি তা দেখে বলল, চুল শুকিয়ে বাইরে যাও। এই বলে দূরে সরে দাঁড়ালো। আমি গিয়ে বসে পড়লাম আর অপেক্ষা করতে লাগলাম কখন চুলগুলো শুকাবে। ডিনার টেবিলে বসলাম সবাই। বাবাই এক পাশে বসে আছে, তার পাশে মামনি দাঁড়িয়ে আছে। বাবাইয়ের আরেক পাশে আরান বসে আছে, আর তার পাশে আমি বসলাম। কুটনি ফুফুটা আমার মুখোমুখি বসলো। মামনি ভাত বেড়ে দিচ্ছে, খালা গ্লাসে পানি ঢেলে রাখছে। তখন ফুফু মুখ বেঁকে বলল, বেড়ে খাওয়ানো বাড়ির বউদের দায়িত্ব, আর সেখানে কিনা বউ নিজে খেতে বসে গেছে। তা বলিহারি কিছু শিখে আসনি বাড়ি থেকে নাকি? আর ভাইজান, বউদের এত বেশি মাথায় তুলতে নেই, এতে পরে সমস্যা হয়। আমার চোখ ভিজে উঠেছে, কিন্তু আরান বলেছে ফুপুর কথায় পাত্তা না দিতে, তাই বারবার পলক ফেলে চোখের পানি আটকাচ্ছি। আরান আমার দিকে তাকিয়ে আমার হাত ধরলো। আমি ওনার দিকে তাকালাম। উনি চোখ দিয়ে ইশারা করলো যে আর মানে একদম কাঁদবে না, আমি আছি এইখানে। আমি মুচকি হেসে চোখের পাতা ঝাপটে বুঝলাম ঠিক আছে। মামনি রেগে ফেটে পড়ছে। খালা পানির গ্লাস শব্দ করে টেবিলে রাখছে। আমি শিওর বাবাই আর আরান না থাকলে মামনি আর খালা মিলে এই মহিলার উপর ঝাঁটা থেরাপি দিত। বাবাই পানির গ্লাস হাতে নিয়ে পানি খেয়ে গ্লাস টেবিলে রেখে বলল, কথাটা ভুল বলিসনি, কিন্তু আমি তো বাড়িতে বউ আনিনি যে আমাকে বেড়ে ভাত খাওয়াবে। আর তুই কোথায় দেখেছিস বউ খেতে বসেছে? কই, আমি তো দেখছি না। তুই যদি মিষ্টিকে মিন করে কথাটা বলে থাকিস তো আমি তোকে আজকে এটা বলে দিচ্ছি, মিষ্টিকে আমি আমার ছেলের বউ হিসেবে দেখিনি, আমি আমার মেয়ে আমার মা হিসেবে দেখি। তাই ওর বিরুদ্ধে বাজে কোনো কথা আমি শুনতে চাই না। আর ওর বিরুদ্ধে কথা বলার রাইট আমি কাউকে দেইনি, স্বয়ং আমার ছেলেকেও না। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছিস। আর যদি না বুঝতে পারিস তো আমার বাড়ির ঠিকানায় না আসলেও চলবে। আমি ওই রকম মানুষ নই যে খাল কেটে কুমির আনবো। আরান আমার দিকে তাকিয়ে বলল, খাওয়া শুরু করো, পুরি উঠে যাবে। ফুপুর আগে ফুসতে ফুসতে বলল, ভাইজান তুমি আমাকে এইভাবে বলতে পারলা?
আরান ফুপুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যেখানে আমার বউ নিয়ে আমার বাড়ির কারো সমস্যা হচ্ছে না, সেখানে তোমার এত সমস্যা কেন? আমার বউকে আমি নিজেও কখনো এইভাবে বলি নাই, যেখানে তুমি কে এইভাবে কথা বলার আর বলবে না? বাড়ি থেকে শিখে এসেছো কি না? ওর বাড়ি থেকে এত বেশি শিখে এসেছে যে তোমার কথাগুলো মাথায় নিচু করে শুনছে। ওর জায়গায় অন্য কেউ হলে তুমি কেঁদেও কুল পেতে না। তে বলি কি, বাবা যা বলেছে তা মাথায় আর মনে রেখো। যদি মনে না থাকে তো এই বাড়িতে আসার দরকার নেই। আমি চুপ করে আছি, আসলে কি বলবো কি করব বুঝতে পারছি না। আরানের দিকে তাকিয়ে মানা করলাম আর যাতে কিছু না বলে। আরান আমার হাত ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো মিষ্টি। সবাই খাওয়া শেষ করলাম, কিন্তু ফুপু তেমন একটা খেতে পারল না। রুমে গিয়ে পরীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। পরীর পাশে শুয়ে আজ পুরো বিকেলের কথা ভাবতে লাগলাম। জীবনটা আসলেই সুন্দর, তার কারণে আবার জীবনটা সুন্দর ভাবতে ভাবতেই চোখ লেগে গেল। রোডের পাশ দিয়ে আরান আর আমি হেঁটে যাচ্ছি। আমার কোলে পড়ি। আরান আমাকে দাঁড়াতে বলে রোডের অপর পাশে গেল। হাতে বেলি ফুলের মালা, ঠোঁটের হাসি প্রশস্ত নিয়ে আসছে আবার এই পাশে। আমি পরীকে কোলে নিয়ে তাকিয়ে আছি তার দিকে। হঠাৎ একটা গাড়ি এসে আরানকে ধাক্কা মেরে দিল। আমার পুরো পৃথিবী থমকে গেল। চিৎকার করে উঠলাম আমি। আরান বলে চিৎকার করতে ঘুম ভেঙে গেল। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। আরান হন্তদন্ত হয়ে ছুটে এলো আমার দিকে। বোঝাই যাচ্ছে চিৎকারের কারণে ঘুম ভেঙে গেছে। আমি মুখ ঢেকে কাঁদছি, ভয়ে গা থরথর করে কাঁপছে। আরান আমার নাম ধরে ডাকতেই হামলে পড়লাম আরানের বুকে। হাউমাউ করে কেঁদে উঠলাম। এই লোকটাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কখনোই থাকতে পারবো না, মরে যাব আমি। আরান আমাকে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির হয়ে বলল, কি হয়েছে মিষ্টি, আমাকে বলো। কোনো খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছ? দেখো আমি আসি তো, ভয় পাচ্ছ কেন? কি হয়েছে বলো। আমি আরানের গেঞ্জি মুট করে ধরে কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ কোথাও যাবেন না, আপনি চলে গেলে আমি বড্ড একা হয়ে যাব। আমি পরীকে একা সামলাতে পারবো না। আমার কিছু লাগবে না, কিন্তু আপনি কোথাও যাবেন না। আমি কখনো কিছু চাইবো না, প্রমিস, কিন্তু কোথাও যাবেন না। আমি আপনাকে কোথাও যেতে দিব না। প্লিজ 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 কোথাও যাবেন না। আরান আমার মাথা তার বুকে শক্ত করে চেপে ধরে বলল, মিষ্টি চুপ করো বাবুই, দেখো আমি কোথাও যাব না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি এইখানে আছি তো বাবুই। আমি তোমাকে আর পরীকে ছেড়ে থাকতেই পারবো না। তাহলে কোথায় যাব আমি? পাগলি ঘুমাও, নইলে শরীর খারাপ করবে তো। আমার হেসকি উঠে গেল। কেমন জানি তীব্র ভয় জেঁকে বসলো। মনে হচ্ছে ছেড়ে দিলেই চলে যাবে। আমি হেসকি তুলতে তুলতে বললাম, আমি ঘুমাবো না। আমি ঘুমালে আপনি আমাকে আর পরীকে ছেড়ে চলে যাবেন। আমি মোটেই ঘুমাবো না। আমি আর পড়াছুরি করব না। আপনার সব কথা শুনবো। প্লিজ যাবেন না, প্লিজ। আরান আমার কথায় আমার কপালে চুমু দিয়ে চুলে বিলি কেটে দিতে দিতে বলল, ঘুমাতে হবে না, চোখ বন্ধ করে এইভাবেই থাকো। আমি কোথাও যাব না, এখানে আসি। আমার হেসকি ওঠা বন্ধ হচ্ছে না। উনি আস্তে আস্তে আমার পিঠে চাপড় দিতে লাগলো। একটা সময় পর আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙলো, কিন্তু চোখ খুলতে পারছি না। মাথা তীব্র ব্যথা অনুভব করতে লাগলাম। আর মনে হচ্ছে কেউ শক্ত করে বেঁধে রেখেছে। কোনো রকম জোর করে চোখ খুললাম। চোখ খুলে নিজেকে আরানের বাহুডোরে আবদ্ধ পেলাম। রাতের কথা মনে হতেই গা কেঁপে উঠল। চোখ ফেটে পড়ছে, ফুপিয়ে কেঁদে উঠলাম। আরান চোখ খুলে তড়িঘড়ি করে আমাকে ছেড়ে উঠে বসল। আমি এখনও কেঁদে চলছি, ওঠার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আরান আমার কপালে হাত রেখে বলল, মিষ্টি প্লিজ কেঁদো না, কাল রাত থেকেই কেঁদেই চলেছ। ঘুমের মধ্যেও কেঁদেছ, জ্বর বাঁধিয়ে ফেলেছ নিজের। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি কোথাও যাবেন না। আমি আর পরি একা হয়ে যাব। আরান এই আমার দিক থেকে চোখ সরিয়ে হাতের পিঠ দিয়ে নিজের চোখ মুছে নিল। পরীকে কোলে নিয়ে বাইরে গেল। আমি আরও জোরে জোরে কেঁদে উঠলাম। মাথা ঝিমঝিম করতে শুরু করলো। একটু পর আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে চোখ খুলে তাকালাম। হাতে চিন চিন ব্যথা অনুভব হচ্ছে। পাশ ফিরে তাকাতেই দেখলাম আমার হাত ধরে আছে, আর এক হাত দিয়ে পরীকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। আরানের চোখ অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো, চেহারা উস্কো খুস্কো, দেখে মনে হচ্ছে উনি কেঁদেছে। উনি আমার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, এখন কেমন লাগছে তোমার?
বেশি খারাপ লাগছে? বলো। তাকে দেখে ওনার চোখ ছলছল করছে। তখন রুমে মামুনি এলো। মামুনির পাশে মা দাঁড়িয়ে আছে। আরান আমার হাত ছেড়ে দিয়ে মায়ের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল। মামার পাশে এসে বিছানায় বসলো। আমি কিছু বলতে যাব, তখন মা চোখ মুছে বলল, আমি ভেবেছিলাম তোর এই সমস্যাটা আর নেই, কিন্তু এখন দেখছি থেকেই গেছে। কে বলেছে ভয় পেতে? ভীতু মেয়ে, সবাইকে ভয় পেয়ে দিয়েছিস। কলিজাটা মোচড় দিয়ে উঠেছিল যখন ফোন করে আরান কেঁদে উঠল। আমি ভেবেছিলাম কি না কি অঘটন ঘটিয়ে বসে আছিস, আবার ইচ্ছে তো করছে একটা থাপ্পড় মেরে দেই। আমার মেয়ে হয়ে এত ভয় পাস কিভাবে? নিজেই তো ভয় পেয়ে কুপোকাত, সাথে ছেলেটাকে পুরো ভয় পেয়ে দিয়েছিস। আর এমন করলে সত্যি থাপ্পড় মেরে দেব। তোর কারণে আমার নাতনি সকাল থেকে না খেয়ে আছে। মায়ের শাসন দেখে আরান বলল, মামুনি, মিষ্টি অসুস্থ, এইভাবে বকো না প্লিজ। পাশ থেকে মামুনি কপট রাগ দেখে বলল, সাহস কত বড় আমার মেয়েকে আমার সামনে বকে? আপা, ভালো হচ্ছে না কিন্তু, একদম বকাঝকা করবেন না। মেয়ে কিন্তু এখন আমার মেয়ে। মা হেসে উঠে বলল, ঠিক আছে ঠিক আছে, আর বকবো না। বাবারে বাবা, কতজন আমার বিপক্ষে চলে গেছে। আমি তাজ্জুব বনে তাদের কথা শুনছি। খুব খারাপ লাগছে পরীর জন্য। আমি পরীর দিকে হাত বাড়াতে হাতে টান লাগলো, ব্যথায় কুঁকি উঠলাম। আর অস্থির হয়ে বলল, তোমাকে হাত নাড়াতে বলেছে কে? হাতে স্যালাইন লাগানো, দেখতে পাচ্ছ না কতটুকু লেগেছে? এখন এত কেয়ারলেস কেন তুমি? ব্যথা করতেছে খুব, তাই না? আমি হাতের ব্যথা ভুলে আরানের দিকে তাকিয়ে আছি। মা আরানের মাথায় হাত বুলিয়ে বলল, কি অবস্থা করেছে নিজের? ও না হয় অসুস্থ, কিন্তু তোমাকে ওর থেকে বেশি অসুস্থ লাগছে। এত টেনশন করো না, এটা ওর ক্ষেত্রে কমন একটা ব্যাপার। কোনো বিষয়ে খুব বেশি ভয় পেয়ে গেলে জ্বর বাঁধিয়ে বসে। ছোটবেলা থেকে এমন হয়েছে। মাঝখানে কয়েক বছর ছিল না, ভেবেছিলাম সমস্যাটা হয়তো চলে গেছে, কিন্তু এখন দেখছি আগের মতোই। কিন্তু তুমি চিন্তা করো না বাবা, ও ঠিক হয়ে যাবে। মায়ের কথায় আরান শান্ত হলো। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। কোনোরকম আস্তে করে বললাম পরীকে আমার কাছে দিতে। আরান পরীকে আমার পাশে শুয়ে দিয়ে বাইরে চলে গেল। মা আর মামুনির সাহায্যে পরীকে খাইয়ে দিলাম। পরী ঘুমিয়ে পড়লো। মামুনি ওকে নিতে চাইলে আমি মানা করি। মেয়েটা অনেকক্ষণ আমাকে ছাড়া ছিল। মামুনি আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমার ছেলেটা কেঁদে কেটে একাকার করেছে। যখন রুমে এসে দেখলো তুই সেন্সলেস হয়ে আসিস, বড্ড বেশি ভালোবাসে তোকে। এভাবে লিজার জন্য কখনো কাঁদেনি। অনেক বুঝেও শান্ত করতে পারলাম না। পরে বেয়ানের কাছে কল দিয়ে কেঁদে একাকার। ডাক্তার ডেকে এনেছে, ডাক্তার স্যালাইন দিয়ে গেছে, বলেছে তোর সেন্স ফিরে আসবে। তাও সে শান্ত হয়নি। এইদিকে পরী কেঁদে কেঁদে পুরো হেঁচকি তুলে ফেলেছে। তোর জ্ঞান ফিরেছে দেখেই চোখ মুছলা আরান। বুঝলি মিষ্টি, বাপ বেটি দুইটাই সিস কাঁদুনে। মামনির কথায় বেশ খারাপ লাগলো। আমার জন্য আরান এত অস্থির হয়েছে শুনে, তবে হাসিও পেল। এটা ভেবে বাপ বেটি সিস কাঁদুনে। মামনি আর মা চলে গেল আর আমাকে বলল রেস্ট নিতে। আমি চোখ বন্ধ করতে দরজা খোলার আওয়াজ পেলাম। চোখ খুলে তাকিয়ে দেখলাম আরান এসেছে। আমি ওনার দিকে তাকিয়ে আছি। মামনি বলল, উনি আমাকে ভালোবাসে। আসলেই কি তাই? হয়তো বাসে, আবার হয়তো না, তবে খুব বেশি বিশ্বাস করতে ইচ্ছে করছে উনি আমাকে ভালোবাসে। আরান আমার পাশে এসে বসলো, মাথায় হাত বুলিয়ে বলল, এখন কেমন লাগছে? খারাপ লাগলে বলবে কিন্তু। আমি ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, কিছু খেয়েছেন? মুখ এত শুকনো কেন? যান, খাবার নিয়ে আসুন। উনি নাকচ করতেই বললাম, আমি কি স্যালাইন খুলে কিচেনে যাব নাকি আপনি নিজে যাবেন? উনি আমার কথায় হকচকিয়ে গিয়ে বলল, না না, আমি যাচ্ছি, তুমি শুয়ে থাকো। উনি যেতে আমি হেসে ফেললাম। উনি খাবার নিয়ে রুমে এলো। আমি ওনাকে আমার পাশে বসতে বললাম। উনি বসে খাবার প্লেট রাখতে ওনাকে বললাম, এক্ষুনি সবগুলো খাবার আমার সামনে বসে ফিনিশ করুন। আগে থেকে বলে রাখি, নো এক্সকিউজ। উনি মুচকি হেসে খাওয়া শুরু করলো। বিকেলে বাবা এলো আমাকে দেখতে। এসে আধ ঘন্টার মতো ছিল, এরপর মাকে নিয়ে চলে গেল। সন্ধ্যায় বাবাই আমার জন্য এক গাদা চকলেট, চিপস, আইসক্রিম নিয়ে এলো, কিন্তু আরান সোজাসুজি মানা করে দিল আমাকে যেন আইসক্রিম না দেয়া হয়। মুখ ফুলিয়ে বসেছিলাম। অনেকক্ষণ পর বাবা এসে কানে কানে বলল, চিন্তা করিস না মা, তোর জ্বর সারলে আমি আর তুই মিলে লুকিয়ে খাবো। বাবাইয়ের কথায় এক নিমিষেই মন ভালো হয়ে গেল। টানা 3 দিন পর আমি সুস্থ হই। এই 3 দিন আরান আমার পাশে ছিল। মামুনি আমার
গা হাত মুছে ফ্রেশ করিয়ে দিত, আর আরান আমার খাওয়া থেকে শুরু করে ঘুম অবধি সব করত। 3 দিনে একবারও হাত দিয়ে খেতে হয়নি। আমার জামা কাপড় সব আরান নিজে ধুয়েছে। মানা করার পর জোরে ধমক দিয়ে বলল, বেশি কথা বললে ঠুস ঠাস মেরে দেব, আমি ভুলে যাব তুমি অসুস্থ। জামা কাপড় ধুয়ে দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? একজন স্বামী তার স্ত্রীর সব রকম কাজ করতে পারে, তাই আজকের পর থেকে বেশি পাকনামও করবে না। তারপর কি, এরপর থেকে আমি আর কিছু বলার সাহস পাইনি। তবে একটা জিনিস চেঞ্জ হয়েছে আমাদের মাঝে। আরান এখন আমার পাশেই ঘুমায়, তবে দূরত্ব বজায় রেখে। আরান আমি ঘুমানোর আগে কখনো ঘুমায় না। পরীর সব কাজ মামুনি করে দিয়েছে এই 3 দিনে। খালাকে আমার রুমে দেখে জিজ্ঞেস করলাম, ফুপু কোথায়? খালা খুশিতে হেসে উঠলো, বলল, ওই দিন সকাল সকাল চলে গেছে গা। তাও এমনি এমনি যায়নি, আরান বাবাই চিল্লাইয়া বাইর করছে। আম্মা জান, তোমার জ্ঞান নাই দেখে আরান বাবা পাগলের মতো হইয়া গেছে। ওই কুটনি মহিলা তা দেখে কইল, তুমি নাকি ভং ধরছ। তখন আরান চিল্লাইয়া কইল, বাড়ি থেকে বাইর হইয়া যাইতে। যদি ওই কুটনি না যায়, তাই আরান তোমারে আর পরিরে নিয়ে বাড়ি থেকে চইলা যাইব। এইটা হইনা ভাইজান বলছে কুটনিরে বাড়ি থেকে বাইর হইয়া যাইতে, তাই তো চইলা গেছে। আমি শুনে চুপ করে আছি। খালা আবার বললো, একেবারে ভালো হয়েছে। তাই আম্মা জান, আরান বাবা ওই দিন পাগলের মতো কাঁদছে, তোমারে বহুত ভালোবাসে আরান বাবায়। খালার কথায় মুচকি হাসলাম। আসলে মনে হয় আমাকে ভালোবাসে। তবে এখন খুব লজ্জা লাগে আরানের দিকে তাকাতে। ইস, কিভাবে ওই রাতে জড়িয়ে ধরলাম। সি মিষ্টি, কি করলি তুই এটা? কেটে গেল আরও 3 মাস। এই 3 মাস আমার জীবনের বেস্ট 3 মাস। পরি এখন বসতে পারে, খিলখিল করে হাসে। পরীকে সুজি খাওয়াতে চেষ্টা করি, কিন্তু মেয়ে তো আমার মতো খাওয়া দেখলেই পালাই পালাই করে, বুবু করে শব্দ উচ্চারণ করে। সারাক্ষণ চায় আমি তাকে কোলে নিয়ে আদর করি। তার বাবা অফিস থেকে আসলেই খুশি হয়ে যায়। আরান মেয়ে বলতে পাগল। অফিস থেকে আসলে শখানেক চুমু দেয় মেয়েকে, আর অনেকক্ষণ বুকে জড়িয়ে ধরে বসে থাকে। বাবাই আর মামুনি প্রতিযোগিতা করে চলেছে দাদা দাদি ডাক শেখাতে। এখন বুঝতে পারি আরানের জন্য আমার অনুভূতিগুলো স্পষ্ট হয়েছে। ভালোবাসি তাকে হয়তো নিজের চেয়েও বেশি। সকালটা শুরু হয় আরানের বাহুডোর থেকে, ঘুমের ঘোরে হয়তো জড়িয়ে ধরে, কিন্তু বুঝতে পারে না সে, কারণ আরানের আগে আমি ঘুম থেকে উঠে যাই। আরান আমার বোত অভ্যাস হয়ে গেছে। এখন বারান্দায় এসে গান শোনায় রোজ। পরি আমার বুকে লেপ্টে থাকে, আর আরান আমার পাশে বসে গিটার হাতে নিয়ে টুংটাং সুর তুলে গান ধরে। জীবনটা স্বপ্নের ন্যায় হয়ে গেছে। সোনার সংসার বলে একটা কথা আছে, আমি এখন বুঝতে পারি আসলে সোনার সংসার কাকে বলে। আমার সংসারটা এখন সোনার সংসার। মাঝে মধ্যে খুব বেশি ভয় হয়, এই বুঝি কেউ এসে আমার সংসারটা এলোমেলো করে দিবে, কিন্তু আবার এক ঝাঁক প্রশান্তিতে ভরে ওঠে। আরান আমার পাশে আছে ভেবে আমি আর পরি একজন আরেকজনের পরিপূরক। কিন্তু এখন খুব করে চাই আরানের ভালোবাসা হতে। আরান অফিসে চলে গেছে, ভাবলাম আজ স্পেশাল কিছু রান্না করব, তাই পরীকে মামুনি আর বাবের কাছে দিয়ে আসলাম। রুমে এসে রুমটা গুছিয়ে ফেললাম। আলমিরাতে আরানের শার্ট প্যান্টগুলো গুছিয়ে রাখছি। হঠাৎ চোখ পড়ল আলমিরার এক পাশের কোনো একটা ডায়েরির দিকে, খুব যত্ন করে রাখা। ডায়েরিটা নীল রঙের ডায়েরির ওপর সাদা 3টে কাঠা গোলা পাকা। কেমন জানি মায়া মায়া লাগছে ডায়েরিটা। হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এইটুকু বুঝতে পারলাম ডায়েরিটা আরানের। মন বলছে খুলে দেখতে, কিন্তু মস্তিষ্ক বারবার মানা করে। কৌতূহল জেকে বসেছে, কিন্তু কারো ডায়েরি অনুমতি ছাড়া পড়া উচিত না। নিজের মাথায় চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। ডায়েরির আগের জায়গায় রেখে দিলাম। রেখে কিচেনে চলে আসলাম রান্না বসাতে, কিন্তু মন ডায়েরির কাছে রেখে এসেছি। 7 মাস ভাবতে ভাবতে রান্না বসালাম। ভুনা খিচুড়ি রান্না করব, সাথে গরুর মাংসের কালো ভুনা। আমি আর খালা সব গুছিয়ে নিয়ে রান্নায় লেগে পড়লাম। প্রায় 12:30 রান্না শেষ হলো। পরীকে মা সুজি খাইয়ে দিয়েছে, তাই কান্না করেনি। এই সুজিকে আমি গোসল সেরে বের হলাম। চুলের পানিতে পুরো শুকনো জামা ভিজে যাচ্ছে প্রায়। বিছানায় গিয়ে বসলাম। রাগে গা ফেটে পড়ছে। টাওয়াল দিয়ে পেঁচিয়ে ধরে রেখেছি। তখন কেউ হাত থেকে টাওয়াল টেনে পেছনে নিল। আমি হকচকে পেছনে ফিরে দেখি চোখ মুখ শক্ত করে আরান দাঁড়িয়ে আছে। আমি ভুরু কুঁচকে তাকিয়ে চিন্তা করছি, এর আবার কি হলো? এই রে, বুঝে গেল নাকি আমি যে তার ডায়েরিতে হাত দিয়েছি?
মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলাম। তখন আরান দাঁতে দাঁত চেপে বলল, যেভাবে চুল পেঁচাচ্ছ আমার তো মনে হচ্ছে পুরনো কোনো দড়ি বেঁধে ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য পেঁচিয়ে ধরেছ। ইডিয়েট কোথাকার, সামনের দিকে ঘুরে বসো। আমি মুখ ফুলিয়ে সামনের দিকে ঘুরে বসলাম। ইডিয়েট বলার কি আছে, সুন্দর করে বললেই তো হতো। এখন পুরনো হয়ে গেছি না, কেউ এখন পাত্তা দেয় না, ভালো তো আর বাসেও না। আমি যখন অভিযোগের পাল্লা ভারী করে অভিমান জমাচ্ছি, আরান একরাশ ভালোবাসা দিয়ে চুল মুছতে লাগলো। আমার জমানো অভিমান অভিযোগ সব এক নিমেষে ভেনিশ হয়ে গেল। মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। একরাশ ভালো লাগা আর রং বেরঙের প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে ভালোবাসা। ডায়েরির কথা মনে পড়তে মাথায় বুদ্ধি খেলে গেল। তাই ছটপট আরানকে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করার ছিল, জিজ্ঞেস করি। আরান আমার চুল মুছতে মুছতে বলল, আমাকে কিছু জিজ্ঞেস করতে তোমাকে কখনো অনুমতি নিতে হবে না, অনুমতি ছাড়াই সব কথা বলবে। এখন কি জিজ্ঞেস করবে সেটা বলো। আমি কোনোরকম আমতা আমতা করতে করতে বললাম, আমার এক বান্ধবীর সাথে আজ কথা হলো, তো বলল ওর বর নাকি ওর বরের অনেক জিনিস ধরতে দেয় না। মানে ধরেন আমি আপনার শার্ট কিংবা কাগজপত্র গুছিয়ে রাখলে যদি আপনি বকাবকি করতেন, তেমন আর কি। কিন্তু আপনি তো বকাবকি করেন না, কিন্তু ওর বর ওকে বকাবকি করে। এখন এটা কি ঠিক? হয়তো ঠিক। তো আমি বলেছি হয়তো জিজুর পার্সোনাল কিছু থাকতে পারে তাই বকাবকি করে, কিন্তু আপনার কি মতামত? উনি আমার চুলগুলো মুছে দিয়ে আমার সামনে এসে বলল। আমি ওনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম, বুঝে গেলে লজ্জায় পড়তে হবে। সি, তখন বিশ্রীকাণ্ড ঘটবে। উনি আমার দিকে তাকিয়ে বলল, মিষ্টি এইদিকে তাকাও আর শোনো। আমি ওনার দিকে তাকালাম, তখন উনি বলল, শোনো মিষ্টি, বিয়ের আগে একটা মানুষের পার্সোনাল বলতে কিছু থাকে, কারণ বিয়ের আগে সে একা। তার অনুভূতি, আবেগ, বাস্তবতা সব কিছুই তাকে একাই ফেস করতে হয়। তার ভালো কাজ, খারাপ কাজ সব কিছুর ফল তাকে একাই ভোগ করতে হয়। কিন্তু যখন সেই মানুষটি আর একটা মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তার অনুভূতি, আবেগ, বাস্তবতা সব কিছু ওই বিয়ে করা জীবনসঙ্গীকে ঘিরেই হয়। সব কিছুতে সেই মানুষটি জড়িয়ে থাকে। দেখতে আলাদা সত্তা, কিন্তু খুঁজলে তাদের একই অস্তিত্ব। তাদের মাঝে আলাদা কোনো পার্সোনাল বিষয় থাকে না। তৃতীয় ব্যক্তির কাছে তাদের দুইজনের ব্যাপারগুলো পার্সোনাল হয়, কিন্তু একে অপরের কাছে খোলা বইয়ের মতো। একজনের ওপর আরেকজনের অধিকার বোধ অন্য সবার চেয়ে বেশি, সেখানে জিনিস তো কিছুই না। বরের কোনো কিছুই পার্সোনাল থাকার কথা না মিষ্টি, আর বউয়েরও থাকার কথা না। তোমার বান্ধবীকে বলবে হাজব্যান্ডের কাছে ওয়াইফ, আর ওয়াইফের কাছে হাজব্যান্ডের কোনো কিছুই লুকানোর মতো নেই। হাজব্যান্ডের সকল জিনিসের মাঝে স্ত্রীর সমান অধিকার আছে, তেমনি হাজব্যান্ডেরও, বুঝলে? আমি ওনার কথা শুনে চুপ করে আসি। আসলেই তো ওনার কথা ঠিক, কত সুন্দর করে বোঝায় উনি। শান্তি লাগছে, এবার ডায়েরিটা পড়তে পারবো। আমি ওনার দিকে তাকে মুচকি হেসে বললাম, ঠিক আছে, আমি ওকে বলে দেব। এখন ফ্রেশ হয়ে খেতে চলুন তাড়াতাড়ি। উনি আমার কথায় মুচকি হেসে উঠে গেল ফ্রেশ হতে। আমি বিশ্বজয় করা হাসি এসে বাইরে এলাম। আজই পড়ব ডায়েরি। দুপুরে সবাই মিলে খেতে বসলাম। আরান খুব বেশি খুশি, কারণ তার পছন্দের সব রান্না হয়েছে। উনি বেশ আয়েশ করেই খেলো। বাবাই তো প্রশংসায় পঞ্চমুখ। মামুনি বরাবরের মধ্যে মুচকি হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। দুপুরে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রুমে গেলাম। পরীকে খাইয়ে আমি পরীর পাশে বসে কথা বলছি, আর পরী বুবু করে শব্দ করছে। আরান এসে মেয়েকে কোলে নিয়ে আদর করলো, এরপর আবার বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। আমি পরীকে ঘুম পাড়াতে ব্যস্ত। পরীকে ঘুম পাড়িয়ে ডায়েরি পড়ব তাই। পরী ঘুমিয়ে পড়লো, তাই আমি উঠে দরজা লক করে দিলাম। আলমিরা থেকে ডায়েরি নিয়ে বিছানায় বসলাম। ডায়েরিটা দেখলেই কেমন মায়া মায়া লাগে, মনে হয় এইটা না পড়লে খুব বেশি ক্ষতি হয়ে যাবে। সব ভাবতে ভাবতে ডায়েরির প্রথম পাতা উল্টিয়ে চোখ পড়তেই চোখ ছানা বড়া। খুব সুন্দর করে নীল রঙের কালি দিয়ে লেখা, আরানের মিষ্টি। আরানের মিষ্টি লেখাটা দেখে থমকে গেলাম, কারো ডায়েরির প্রথম পাতায় নিজের নাম দেখে থমকে যাওয়ারই কথা। আমার ক্ষেত্রে তাই হয়েছে। বুকের ভেতর টিপ টিপ শব্দ হচ্ছে, তাও ছন্দ ছাড়া। হৃদস্পন্দন জানান দিচ্ছে পরের পৃষ্ঠায় যাওয়ার খুব তাড়া। আলতো হাতে পরের পৃষ্ঠায় গেলাম। সেখানে সোনালি রঙের কালিতে লেখা,
তাকে পেয়েছিলাম প্রয়োজনীয় হিসেবে হাসপাতালের পোশাক পরে মাথায় ঘোমটা টেনে আমার বাচ্চা বুকে জড়িয়ে রাখা মায়াবী মেয়েটি তখন আমার শুধুমাত্র প্রয়োজন ছিল। তার কোলে নিজের কলিজার টুকরোকে দেখে তখন মনে হয়েছিল আমার কলিজার টুকরোটাকে তার মা হয়তো এইভাবে জড়িয়ে ধরে বসে থাকত। আসলে এমনটা হলে খুব কি খারাপ হতো, কিন্তু হয়নি। আমার বাচ্চাটা সেই মায়াবিনীর কোলে দেখে বুকটা ধক করে উঠল। কত স্নেহ আর কত মমতা দিয়ে আগলে রেখেছে আমার বাচ্চাটাকে, আমার বাচ্চাকে বাঁচাতে। খুব করে মনে হলো মায়াবতী মেয়েটিকে আমার প্রয়োজন। ডায়েরির পাতায় প্রয়োজন শব্দটা দেখে থমকে যেয়ে আসলে আমি কি এখনও তার প্রয়োজন? হয়তো প্রয়োজন হয়ে উঠতে পারিনি। তৃতীয় পাতা পড়তে ইচ্ছে করছে না, তাও নিজের মনের বিরুদ্ধে গিয়ে দেখলাম নীল রঙের কালিতে লেখা মিষ্টি। মায়াবতী মেয়েটির নাম মিষ্টি। মিষ্টি মেয়েটি আমার মেয়ের জীবনে মিষ্টিময় হলেও তার জীবনটা আসলেই তিক্ততায় পূর্ণ। তার কোল আলো করে আসা বাচ্চাটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মেয়েটা আমার মেয়েকে আগলে রেখেছে, কিন্তু তার মেয়েটিকে সে এখনো অবধি কোলে নিতে পারেনি। খুব করে চাই তার ফুলের মতো ফুটফুটে মেয়েটি যেন সুস্থ হয়ে তার কোলে ফেরে। ওনার লেখা পড়ে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। আলতো করে মুছে চতুর্থ পাতায় গেলাম। কালো কলমের কালিতে লেখা আমার পরী মায়াবতী মেয়েটিকে তার মা হিসেবে দেখে এই কয়দিনে তো ভেবেই নিয়েছে মিষ্টি তার মা। এতটুকু বুঝতে পেরেছি মিষ্টি নামক মায়াবতী মেয়েটিকে ছাড়া আমার মেয়েটা বাঁচবে না। তাই আজ সিদ্ধান্ত নিয়েছি আমার পরীকে তার এই মিষ্টি মায়ের কাছে দিয়ে দেব। পা ধরে বলবো তার কোলে, তার ছোট্ট ফুলের পাশে আমার পরীকে যেন একটু জায়গা দেয়। প্রয়োজনে আমি তার সব কথা শুনবো। নিজের জীবনের বিনিময়ে আমার পরীর জীবনটা চাইব, তাও যেন সে আমার পরীকে তার কাছে রাখে। আরানের লেখাগুলো দেখে আমার চোখের পানি বাদ মানছে না। কতটা ভালোবাসলে একজন বাবা তার বাচ্চার জন্য এমন কিছু ভেবে রাখতে পারে। আসলে আরান আমার চোখে আমার বাবার পরে শ্রেষ্ঠ একজন মানুষ। চোখ মুছে পরের পাতায় গেলাম। সেখানে নীল কালিতে লেখা আমার পরীর পরিমায়ের ফুল মেকে কোলে নিলাম। আর অবস্থার কোনো উন্নতি হচ্ছে না বলে মনে হচ্ছে না। খুব কষ্ট হচ্ছে ফুলের মতো মেয়েটির জন্য। মেয়েটা পুরোই তার মায়ের মতো টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, নাকটা চৌখা, মায়াবতীর ছোট মায়াবতী। মুচকি হেসে পরের পাতা উল্টে দেখলাম মিষ্টির ফুল মেয়েটার অবস্থা খুব খারাপ। পুরো শরীর নীল হয়ে গেছে। মেয়েটা বাইরে থেকে দেখেছে মিষ্টি। সে হয়তো এতটা আন্দাজ করতে পারেনি তার বাবুর ব্যাপারে, তাও মেয়েটা খুব কেঁদেছে। কাঁদলে মিষ্টিকে পুরাই মিষ্টি লাগে। ইচ্ছে করে আলতো হাতে চোখের পানি মুছে দেই। আরানের ইচ্ছে আসলেই পূরণ হয়েছে। আমি কাঁদলে সে আলতো করে আমার চোখ মুছে দেয়। পরের পাতায় লেখা আজ মিষ্টির ফুল মেয়েটা মারা গেল। আমার খুব কষ্ট হচ্ছে। মিষ্টিকে এখনও জানানো হয়নি, একটু পর হয়তো বলবে। জানি না পরী মায়ের কি অবস্থা হয়। সে হয়তো নিজেকে সামলে উঠতে পারবে না। আরানের লেখাগুলো পড়ে মনটা ভারী হয়ে এলো। ক্ষতগুলো তাজা হচ্ছে। তাড়াতাড়ি পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম কিছু নেই, পৃষ্ঠা ফাঁকা। ফাঁকা দেখে চমকে উঠলাম। পরপর পৃষ্ঠা উল্টে খুঁজতে লাগলাম লেখা। প্রায় 10 পৃষ্ঠা পর কিছু লেখা আছে, তা দেখে পৃষ্ঠা স্থির করলাম। সেখানে লেখা মায়াবতী মেয়েটি এখন একান্তই আমার। নিজের কষ্টগুলো আজ ভাগ করলাম। পরীর মা হিসেবে তাকে আমি প্রথম দিনই দেখেছি, কিন্তু আজ অফিসিয়ালি কাগজপত্র আর ধর্ম মতে সে আমার অর্ধাঙ্গিনী, যাকে বলে বেটার হাফ। মিষ্টি প্রথমে আমার প্রয়োজন থাকলেও এখন সে আমার প্রিয়জন, আমার মায়াবতী। আমার মায়ের পর দ্বিতীয় মায়া মমতাময়ী হিসেবে আমি তাকে দেখেছি। আমার মেয়ের মা সে, আর আমার মায়াবতী। এই মায়াবতী মেয়েটিকে ঘুমের মধ্যে খুব বেশি মায়াবতী মনে হয়। সে ঘুমিয়ে আছে পরীর পাশে ড্রিম লাইটের আলোতে। তার নোজপিন চকচক করছে। এতে তার মায়া 1000 গুণ বেড়ে গেছে। আচ্ছা, মেয়েটা যখন খোলা চুলে ঘুমাবে তাকে তখন কেমন লাগবে? আরও বেশি মায়াবী লাগবে? হয়তো লাগবে। উজ্জ্বল শ্যামলা তার গায়ের রং। চোখে কাজল না পড়লেও তার চোখ দুটো মনে হয় কাজল দিয়ে আঁকা। অজস্র মায়া তার চোখে। শাড়ি পরে গুটি গুটি পায়ে হেঁটে বেড়ালে বেশ লাগে। ইচ্ছে করে সারাদিন তাকে দেখি। তবে তার ক্ষেত্রেও নিষিদ্ধ কোনো ইচ্ছে জাগে না আমার। শুধু ইচ্ছে করে পিচ্ছি মায়াবতীকে চোখে চোখে রাখতে।
তার দিকে তাকিয়ে নিঃসন্দেহে এক যুগ পার করা যাবে। আরানের লেখাগুলো পড়ে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে আমি। ভাবতে অবাক লাগে প্রথম থেকে আমি তার মায়াবতী। এক ঝাঁক লজ্জা ঠেলে দিয়ে পরের পাতায় গেলাম। সেখানে লেখা, মেয়েটা আজ সকালে উঠেই কেঁদেছে, আর কাঁদবেই বা না কেন? তার ফুলের কথা খুব মনে পড়েছে। আজ মিষ্টির মুখ থেকে এমন কিছু শুনবো তা মোটেও আশা করিনি। মেয়েটা এতটাই ছোট বয়স থেকে এত কষ্ট পেয়ে এসেছে তা বলার বাহিরে। তার কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না। মেয়েটার বয়স কম, কিন্তু সে খুব বেশি মেচিউরড। আসলে পরিস্থিতি এমনই ছিল যে তাকে মেচিউরড হতে বাধ্য করেছে। আজ যে প্রতিজ্ঞা করলাম তাকে আর কষ্ট পেতে দিব না, আগলে রাখবো সকল কষ্ট থেকে। আমার মায়াবতীকে সকল খারাপ দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখবো আমার করে। এক চিলতে হাসি ফুটে উঠল আমার মুখ জুড়ে। আসলে আরান আমাকে আগলে রেখেছে, কষ্ট পেতে দেয় না আমাকে। পরের পাতায় গেলাম, সেখানে লেখা, মিষ্টি পুরাই লজ্জাবতী, তুলনামূলক কথা কম বলে। লজ্জায় যখন মাথা নিচু করে রাখে তখন তাকে বেশ লাগে। আমার লজ্জাবতী, লজ্জায় গাল দুটো লাল টকটকে হয়ে যায় তার। পরীর সাথে একটা জিনিস খুব মিল, পরী কাঁদলে পুরো মুখ রক্তিম হয়ে ওঠে, তেমনি পরীর মায়েরও এমন হয়। মিষ্টিকে আমি এখন পরীর মা বলি। আমার কাছে পরীর আর কোনো দ্বিতীয় মা নেই। মিষ্টি পরীর প্রথম মা, যে কখন দ্বিতীয় হবে না। মা মেয়ে দুটোকে একসাথে অসাধারণ লাগে, তাদের দেখলে মন শান্ত হয়ে যায়। আমার ছোট আর সুখী পরিবার। মুস্কি হেসে পরের পৃষ্ঠায় লেখা পড়তে লাগলাম। সেখানে লেখা, আজ খুব রাগ হলো মিষ্টি, এত কেয়ারলেস কেন? অসাবধানতার কারণে আজও পেটে ব্যথা পেল, খুব রাগ লেগেছে, ইচ্ছে করেছে ঠুসঠাস মেরে দেই, কিন্তু তাকে দেখলে বড্ড বেশি মায়া লাগে। হাত ওঠানো তো দূরের কথা, জোরে ধমক দিতেই রুহু কেঁপে ওঠে। সে এখন আমার বদ অভ্যাস, খুব বেশি খারাপ অভ্যাস হয়ে গেছে। রাতভর তার পাশে বসে তাকে দেখতে থাকি, তার চুলে বিলি কেটে দেই, আর একটা নিষিদ্ধ ইচ্ছা পূরণ করে ফেলি তার কপালে চুমু দিয়ে। তার অনুমতিবিহীন তার কপালে নিজের অধর ছুঁয়ে দেই। তবে সেই ছোঁয়ায় পবিত্রতা থাকে, কারণ সে আমার বিয়ে করা বউ। হয়তো তার অগোচরে তাকে ভালোবাসার পরও সেঁকে দেই, কারণ আমাদের সম্পর্কটা খুব বেশি স্বাভাবিক নয় তাই। লিজার ক্ষেত্রে অনুভূতিগুলো আমার কখনোই ছিল না, কিন্তু মিষ্টির জন্য কিছু অনুভূতি হয়, যে অনুভূতিগুলো আমার কাছে সম্পূর্ণ নতুন। অনুভূতিগুলো কি ভালোবাসার? কেন জানি মনে হয় আমি তার মায়ার মায়াজালে পড়েছি, তাকে ভালোবেসে ফেলেছি। ভাবতে অবাক লাগে আমার জন্য আরানের অনুভূতিগুলো নতুন ছিল, সে আমাকে ভালোবাসে। পরের পাতায় দেখলাম ছোট করে লেখা, প্রায় বছরখানেক পর বিছানা নামক বস্তুটা আমার ভাগ্য হলো। নিজের ঘরের নিজের বিছানায় 1 বছরের মতো সময় থাকা হয়নি। মিষ্টি হয়তো বুঝতে পেরেছে সোফায় শুতে আমার সমস্যা হয়, যদিও সোফায় অভ্যাস হয়ে গেছে, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল। আমার ডায়ালগ আমাকে শুনিয়েছে আজ। খুব বেশি হাসি পেয়েছে, কিন্তু হাসতে মানা, আমার বাঘিনী রেগে যাবে হাসলে। আমি হাসি আটকে পাতা উল্টিয়ে আবার পড়তে লাগলাম। সেখানে লেখা ছিল, মিষ্টিকে ভার্সিটিতে ভর্তি করে দিয়েছি, আমি চাই সে তার ইচ্ছে মতো স্বপ্নগুলো পূরণ করুক, কিন্তু সে চায় না পড়তে। মিষ্টি চায় পরীকে আঁকড়ে ধরে বাঁচতে। বোকামে এটা জানে না পরী তাকে আঁকড়ে ধরে বেঁচে আছে। অনেক বুঝিয়ে রাজি করালাম। মিষ্টি খুব জেদি, তবে তার জেদ ভাঙা আমার জন্য সহজ। এই জেদি মেয়েটি আমার বদ অভ্যাস হয়ে গেছে। আরান আসলে আমার লাইফের বেস্ট একজন। পরের পাতে লেখা, মিষ্টি ভীতু নয়, বরং তার একটা শক্ত হাতের দরকার যে তাকে সাহস যোগাবে। মেয়েটা খুব বেশি আদুরে, এখন সে আমার সব খেয়াল রাখে। সকালে আমি সারা নাস্তা করে না, দুপুরে আমি আসা অবধি বসে থাকে। ফ্রেশ হয়ে যখন নিজের প্রয়োজনীয় জিনিসগুলো সামনে যত্ন সহকারে গোছানো পাই, তখন নিজেকে পৃথিবীর প্রথম সুখী মানুষ মনে হয়। রাতের খাবার একসাথে খাওয়া হয়। মেয়েটা বলে না, কিন্তু সে আমাকে ভালোবাসে হয়তো। তার খেয়াল রাখার ধরন আলাদা, তার ভালোবাসার ধরন আলাদা। আসলে সে সবার চাইতে আলাদা, সে আমার প্রিয়তমা। ডায়েরির প্রতিটি লেখা বলছে সে আমাকে ভালোবাসে। হৃদস্পন্দন বেড়ে গেছে লেখাগুলো পড়ে। পরের পাতায় লেখা, আমার বউটা একদম পড়াচোর। পড়ার টেবিলে ঘুমিয়ে পড়ল সে। প্রিয়তমার ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকে মুচকি হেসে তাকিয়ে কোলে তুলে নিলাম,
জানি সকালে উঠলে লজ্জায় লাল টুকটুকে হয়ে যাবে, পড়াচ্ছনি বউটা আমার পুরাই একটা মায়া। সি, উনি জানতেন আমি লজ্জা পাবো? ইয়া আল্লাহ, একদম বদলোক। পরের পাতা উল্টে দেখলাম সেখানে লেখা, আকাশ নামক পশু সমান ব্যক্তিটা আজ আমার মিষ্টির দিকে হাত বাড়াতে চেয়েছে, ইচ্ছে করছে মেরে পুঁতে দেই, কিন্তু সেটা করতে দেয়নি মিষ্টি, তাই তাকে ছেড়ে দিলাম। তবে আর কখনো তাকে আমার মিষ্টির ধারের কাছে আসতে দিব না, মেরে ফেলবো ওকে আমি। পরের পাতায় ছোট করে লেখা, প্রয়োজন প্রিয়জন হলো। এখন সে আমার বদ অভ্যাস, অতঃপর ভালোবাসা। লেখাটা পড়ে মনের মধ্যে শীতল হাওয়া বয়ে গেল। ইচ্ছে করছে তাকে বলতে সেও আমার ভালোবাসে, কিন্তু বলতে খুব বেশি লজ্জা করে। পরের পাতায় একটা লেখা দেখে চমকে উঠলাম, তার গাওয়া গানটা যেন আমাকে নিয়েই ছিল। তাই কৌশলে আমিও তাকে গানের মধ্যে মনের কথা বলে দিলাম। কি বদ লোক রে বাবা, এই জন্য খালি 2 লাইন গাইল। খবর আছে আপনার আরান আমার সাথে চালাকি করা। পরের পাতায় লেখা, শাড়ি পরিহিতা মেয়েটা পুরো একটা ভালোবাসা। সে কি জানে তার শাড়ি পরা লোক আমার মতো নিরীহ মানুষকে একদম মেরে দেয়? কে বলবে সে 2 বাচ্চার মা? তাকে দেখেই তো মনেই হয় না। রাগলে উল্টোপাল্টা কথা বলে, তখন পুরোই পিচ্ছি মনে হয়। কাঁদলে লাল টুকটুকে টমেটো হয়ে যায়। ইচ্ছে করে টুপ করে তুলে বুক পকেটে রেখে দেয়। হাসলে তাকে অনন্যা লাগে। তার এক চিলতে হাসির জন্য জীবন বাজি রাখতে ইচ্ছে করে। সে হাসলে আমি থমকে যাই। আচ্ছা, আদৌ কি বলতে পারবো তাকে ভালোবাসি, নাকি অনুভূতিগুলো তার অগোচরেই থেকে যাবে? আমি মুচকি হেসে ভাবতে লাগলাম, তাকে আমি প্রথমে বলবো ভালোবাসি। পরের পাতা উল্টাতে দরজায় ঠক ঠক আওয়াজ হলো। ভার্সেটে পেট ব্যথা শুরু হয়ে গেল। আড়ান হলে আমি শেষ। হায় খোদা, রক্ষা করো। তাড়াতাড়ি উঠে ডায়েরিটা আলমারিতে রেখে দিলাম। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে নিলাম। আফসোস হচ্ছে কেন যে সবটা পড়তে পারলাম না। বিরক্তকর। দরজা খুলে তাকাতেই চমকে উঠলাম। আরান দাঁড়িয়ে আছে, সামনে খুব বেশি অস্থির দেখাচ্ছে। আমার দিকে তাকিয়ে চিন্তা গলায় বলল, তুমি ঠিক আছো? খারাপ লাগছে না তো? দরজা কেন বন্ধ করলে? এতক্ষণ কেন লাগলো দরজা খুলতে? আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। 5 মিনিট হয়নি দরজায় টোকা দিয়েছে যে। এর মধ্যে চিন্তায় শেষ। ভাবতেই ভালো লাগে যে আমাকে ভালোবাসে সে। আমি তার মায়াবতী। তাকে বুঝিয়ে দেয়া যাবে না। আমি যে সব জানি। আমি তার না বলা ভালোবাসাগুলো উপভোগ করতে চাই। তাকে না বলে তার মাঝে বিলীন হতে চাই। ওনার অস্থিরতা কাটাতে বললাম, আসলে আমি পরীকে ঘুম পাড়াচ্ছিলাম, তাই দরজা দিয়ে রেখেছি। আমি ঠিক আছি, এত চিন্তিত হবে না। উনি আমার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। চুল ঠিক করতে করতে রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাগ্যিস কিছু সন্দেহ করেনি, কিন্তু এইবার ডায়েরিটা পড়বো কি করে? ধুর। আমি রোজকার মতো করে তার টি শার্ট আর ট্রাউজার বের করে রাখলাম। তাড়াতাড়ি নিচে গিয়ে লেবুর শরবত নিয়ে আসলাম। আমি রুমে এসে দেখলাম সে অলরেডি চেঞ্জ করে ফেলেছে। আমি ওনার দিকে শরবতের গ্লাস এগিয়ে দিতে মুচকি এসে গ্লাসটা নিল। বিছানায় বসে পরীকে সারা মুখে চুমু দিচ্ছে। মেয়েটাকে সে কতটা ভালোবাসে তা আমার অজানা নয়। তাদের বাপ মেয়েকে দেখে আমি হেসে উঠলাম। উনি আমার দিকে তাকে ভুরু কুঁচকে তাকে বলল, কি ব্যাপার, হাসছো কেন? আমি মুচকি হেসে বললাম, ভাবছি মেয়ে ঘুম থেকে যদি এখন উঠে যায়, তখন আমি তাকে আপনার কাছে দিয়ে পালিয়ে যাব। উনি চোখ বড় বড় করে তাকাতে আবার বললাম, তাকে লাভ নেই, অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। এখন যদি আপনার কারণে উঠে তো আপনাকেই সামলাতে হবে। উনি আমার কথা শুনে তাড়াতাড়ি মেয়ের কাছ থেকে সরে আসলো। আমি তার ভয় পাওয়া মুখ দেখে কিটমিটিয়ে হেসে উঠলাম। উনি হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ডায়েরির কথা মনে উঠতেই লজ্জায় মাথা নিচু করে রাখলাম। আর চোখে তাকিয়ে দেখে উনি মাথা চুলকে মুচকি মুচকি হাসছে। আমি বেশ লজ্জা পেলাম। ডায়েরিতে এতটাই বিভোর ছিলাম, কখন সন্ধ্যা হয়েছে বুঝতেই পারিনি। তড়িঘড়ি করে কিচেনে গেলাম। খালার সাহায্য নিয়ে নাস্তা তৈরি করে ফেললাম। পরীকে নিয়ে আরান নিচে নেমে এলো। আমরা সবাই মিলে নাস্তা করলাম, অনেক গল্পগুজব করলাম। রুমে এসে বসে আছি, সময় যেন কাটছেই না। মনটা ডায়েরির পাতায় পড়ে আছে। ভাবলাম ছাদে যাব, আজ চন্দ্র বিলাস করার খুব ইচ্ছে জাগছে। আরানের কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে খুব ইচ্ছে করছে। ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ হবে, তার ভালোবাসা আমার হবে। হাতে হাত রেখে চন্দ্রবিলাস, পায়ে পা মিলিয়ে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটা, সবই হবে, শুধু সময়ের অপেক্ষা। আমার ভাবনায় ছেদ পড়ল আরানের কথায়।
আরান দরজার সামনে দাঁড়িয়ে বলল, মিষ্টি পরীকে আম্মু আর বাবা নিয়ে গেছে। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, সমস্যা নেই, আজ পুরো বিকেল রুমেই ছিল, এখন থাকুক মামনি বাবাইয়ের কাছে। উনি বিছানায় বসতে বসতে বলল, চলো এক জায়গায় যাব। আমি ওনার দিকে তাকিয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, কোথায় নিয়ে যাবেন আগে সেটা বলুন। উনি মুচকি হেসে বলল, বিশ্বাস আছে আমার উপর? আমি মুচকি হেসে বললাম, আছে, নিজের চেয়েও বেশি। ঠোঁটে হাসির রেখা প্রশস্ত করে বলল, তাহলে চলো, গেলেই দেখতে পাবে, তবে তোমার ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আমি মুচকি হেসে মাথা নিচু করে বললাম, চলুন তাহলে। আমি আরানের পিছু পিছু হাঁটতে লাগলাম। আরান ছাদের দিকে যাচ্ছে দেখে ভুরু কুঁচকে গেল আমার। একটা জায়গা বলতে ছাদকে বুঝিয়েছেন উনি। আমি চিন্তাভাবনা পাশে রেখে ওনার পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। হঠাৎ প্লাজোর সাথে পা বেজে পড়ে যেতে নিলাম। চোখ মুখ খিঁচে বন্ধ করে আহ করে চিৎকার করে দিলাম, কিন্তু ব্যথা লাগছে কেন, লাগছে না কেন, মরে গেলাম না তো আবার? চোখ পিটপিট করে খুলতে দেখলাম আরান আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখে ভয় স্পষ্ট। বিশ্বাসযোগ্য হাত দুটো শক্ত করে আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে, যার কারণে আমি পড়িনি। আমি আরানের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, তার আগে উনি আমাকে হ্যাঁচকা টান দিয়ে আলতো করে বুকে জড়িয়ে ধরল। আমার চেয়ে আরান বেশি ভয় পেয়েছে, তার হৃদস্পন্দন আর শরীরের অস্বাভাবিক কাঁপুনি তাই জানান দিচ্ছে। আমি তার বুকে মাথা রেখে হৃদস্পন্দন শুনছি। উনি অস্থির হয়ে বলল, মিষ্টি তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? দেখেছ আমার জন্য এমন হয়েছে, আসলেই আমি কেয়ারলেস, বড্ড বেশি কেয়ারলেস। আমি ওনার বুক থেকে মাথা তুলে বললাম, আমি ঠিক আছি, আমার কোথাও লাগেনি, বরং আপনি ঠিক নেই। আপনার হৃদস্পন্দন বেড়ে গেছে, শরীর কাঁপছে, আপনি শুধুই নিজেকে দোষ দিচ্ছেন। দোষ আমার, আমি প্লাজো পড়লেই হোঁচট খাই বেশি, এইখানে আপনার দোষ নেই। উনি আমার কথায় আমাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো, মাথায় নিচু করে বলল, রুমে চলো, এখন আর যাওয়ার দরকার নেই। আমি বুঝতে পারলাম উনি খুব বেশি ভয় পেয়েছে, তাই যেতে চাইছে না। আমিও জেদ ধরে বললাম, আপনি চলে যান, আমি ছাদে যাব, আমার এখন ইচ্ছে হচ্ছে যাওয়ার। আমি বেশ ভালো করেই জানি উনি আমাকে একা ছাড়বেন না, তাই আর না দাঁড়িয়ে থেকে ছাদের উদ্দেশ্যে পা বাড়লাম। উনি আমার হাত ধরে ফেললো আর সামনের দিকে তাকিয়ে ছাদে উঠতে লাগলো। আমি মুচকি হেসে তার সাথে সাথে চললাম। ছাদে উঠে মুগ্ধ হয়ে গেছি আমি। চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছে, রূপালী আলোয় সবকিছু রূপালী বর্ণ ধারণ করেছে। আরান আমার হাত টেনে একপাশে নিয়ে গেল, সেখানে একটা দোলনা রাখা। দোলনা দেখা আমি বেশ খুশি হয়ে গেলাম। দোলনা দেখে উনি আমাকে যত্ন করে দোলনাটায় বসালো। আমি দোলনায় বসে ওনার হাত ধরে আমার পাশে বসিয়ে দিলাম। আমি না তাকে বলতে পারবো, উনি মাথা চুলকে মুচকে হাসছে। দুজনের মধ্যে পিনপিনে নীরবতা। আমিও কিছু বলছি না, আর উনি বলতে চেয়েও বলতে পারছে না। নীরবতা ভেঙে উনি বলল, জানো মিষ্টি, আজ আমার খুব করে জ্যোৎস্না বিলাস করতে ইচ্ছে করছে, তাও তোমায় নিয়ে, তাই চলে এলাম। আমি ওনার কথার পিঠে আর কথা বলার মতো কিছুই পেলাম না, কারণ উনি বরাবরের মতোই আমার ইচ্ছে পূরণ করে ফেললো। সে আসলে আমার জীবনের বেস্ট একজন, আমার ভালোবাসা, আমার উনি। আরান মাথা কাঁধ করে তাকিয়ে বলল, চাঁদ দেখতে তোমার কেমন লাগে মিষ্টি? পুরনো কথা মনে পড়ে গেল, তাই ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে চাঁদ দেখতে দেখতে বললাম, একটা সময় ছিল যখন খুব ইচ্ছে করছিল জ্যোৎস্না বিলাস করতে, কিন্তু প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস আর হয়ে ওঠেনি। কারণ ভালোবাসার রং বদলায়, তার অপেক্ষায় সময় কাটানোর প্রয়োজন পড়েনি। কারণ ভালোবাসা রং বদলায়। তার হাতে হাত রেখে পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখা হয়ে ওঠেনি, কারণ ভালোবাসা রং বদলায়। চাঁদের দিক থেকে নজর সরিয়ে আরানের দিকে তাকিয়ে দেখলাম সে নিষ্পলক আমার দিকে তাকিয়ে আছে। আমাকে অবাক করে দিয়ে আমার পাশ ঘেঁষে বসে আলতো করে ধরে আমার মাথা তার কাঁধে রাখলো। আমি চকিত হয়ে মাথা উঠাতেই উনি বলল, একদম উঠবে না, এইভাবেই থাকো। আমি মুচকি হেসে ওনার কাঁধে নিজের ভার ছেড়ে দিলাম। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আকাশের প্রতি আমার অভিযোগগুলো নেই, আক্ষেপ ছিল, তাও শেষ হলো। আমি আমার মানুষ পেয়ে গেলাম, যাকে আঁকড়ে ধরে বাঁচতে পারবো, যার নীড়ে আমার অস্তিত্ব পাওয়া যাবে।
সকালের আলো ফুটলো, আজও নিজেকে আরানের বাহুডোর আবদ্ধ অবস্থায় পেলাম। তার তপ্ত নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। তার ঘুমন্ত মুখশ্রী দেখে একটা ইচ্ছে জাগল। নিজের ইচ্ছাকে দমিয়ে রাখতে না পেরে তার গালে ঠোঁট ছোঁয়ালাম। লজ্জা লাগছে খুব। সে যদি বুঝতে পারে তো আমি মরেই যাব। আমি আস্তে করে উঠে ফ্রেশ হয়ে নিলাম, পরীকে ফ্রেশ করে খাইয়ে দিলাম। এর মধ্যে আরান উঠে ফ্রেশ হতে গেল। সকালের নাস্তা সেরে নিলাম সবাই মিলে। বাবাই আর আরান অফিসে চলে গেল। মামনি পরীকে নিয়ে গেছে তার কাছে। আমি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আলমিরা থেকে ডায়েরি বের করে বিছানায় বসলাম। আজ পুরোটা পড়বই, তারপর আরানের জন্য সারপ্রাইজ প্ল্যান করব। বলে দিব সব মনের কথা, বলে দিব ভালোবাসি, প্রচণ্ড রকমের ভালোবাসি। খুঁজে খুঁজে কালকের পড়তে না পারা পাতাটা বের করলাম। সেখানে লেখা ছিল আমার মায়াবতী যখন খুব বেশি লজ্জা পায় তখন সে এদিক ওদিক তাকে লজ্জা নিবারণ করার চেষ্টা করে। আমি যে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ডায়েরির পাতায় তাকে সাজাতে থাকি, সে কথা মায়াবতী যখন জানবে তখন আমার দিকে তাকিয়ে থাকা তার জন্য মুশকিল হয়ে যাবে। আমার সাথে কথা বলতে একরাশ লজ্জা তাকে ঘিরে ধরবে। লাজুক মেয়েটি আমার চোখে চোখ রেখেই কথা বলতেই পারবে না, সবসময় চোখ সরিয়ে নেয়। তার লাজুক চাহনি দেখলে একটা কথাই মনে হয়, সে নিঃসন্দেহে আমার লাজুকতা। আসলেই তো ডায়েরি পড়ার খুব লজ্জা লাগে তার দিকে তাকাতে। আমি তার চোখে চোখ রেখে কথা বলতে পারি না, খুব বেশি লজ্জা করি। ইস, উনি এইসব খেয়াল করে। তার প্রতিটা অনুভূতি আমাকে পর্যবেক্ষণ করে লেখা। পরের পাতায় উল্টে দেখলাম সেখানে লেখা, তার চোখের পানি আমার একদম সহ্য হয় না। মায়াবতীর চোখে প্রতিটি অশ্রুকণা আমার বুকে রক্তক্ষরণের মতো হয়। ইচ্ছে করে তার কষ্টের রেশ বেশ খানিকটা নিজের নামে করে দেই। আমি জানি তার কান্নাগুলো গলায় দলা পাখি আছে, তাই তার জন্য বাহুডোর উন্মুক্ত করে দিলাম। তার প্রতিটা অশ্রুকণা, প্রতিটা দুঃখের ভাগ নিতে না পারলেও তার চোখের পানিগুলোকে নিজের বুকে ঠাঁই দিতে অবশ্যই পারবো। যত্ন করে সেই অশ্রুকণা মুছে দিতে পারবো। তার ভাঙা মনটাকে আমার রঙে রাঙিয়ে দিতে পারবো। তার মধ্যে জমে থাকা কষ্ট আর তিক্ততা ভুলে দিতে পারবো। কিন্তু সেই কষ্ট আর তিক্ততার চাইতে বেশি সুখ তাকে দিয়ে সুখের পাল্লা ভারী করে দিতে পারবো। যেন তার মনে হয় এখনকার সুখের চাইতে আগের কষ্ট আর তিক্ততাগুলো কিছুই না। তার ভালোবাসার প্রয়োজন নেই, শুধু আমার বুকে তার অশ্রু বিসর্জন করলেই হবে। আমার একার ভালোবাসা দিয়ে পুরো জীবন এমনিতেই কেটে যাবে। তার লেখা পড়ে আসলে থমকে গেলাম। কতটা ভালোবাসলে তার অনুভূতিগুলো এত গভীর হয়, কতটা ভালোবাসলে কলমের কালিতে মুড়িয়ে ভালোবাসাগুলো কাগজে লেখা যায়। আসলেই তার একার ভালোবাসা দিয়ে আমি পুরো জীবন পার করে দিতে পারবো। পরের পাতায় লেখা, মেয়েটা এমন কেন, এতটা ভালোবাসায় মোড়ানো কেন, এতটা আদুরে কেন, জানি না আসলে কেন এমন। আমার মায়াবতী কেশবতীও বটে, তার চুলের প্রেমে পড়তে বাধ্য আমি। খোলা চুলে তাকে অসাধারণ লাগে। মায়াবতী কি কম ছিল? এখন সেই মায়া বাড়ানোর জন্য তাকে লম্বা চুলের অধিকারী হতে হলো। বড্ড বেশি অন্যায় হচ্ছে আমার প্রতি মায়াবতী। আমার বাবুর আম্মুটা নিজের প্রতি এত খুব বেশি বেখেয়ালি, তাই তার খেয়াল রাখার দায়িত্ব আমি নিলাম। তার কাছে আমার এই খেয়াল রাখাকে দায়িত্ব মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটাই ভালোবাসা। খুব ইচ্ছে শাড়ি পরা খোলা চুলে দেখতে, আড়ষ্টতা কাটাতে এখনও তাই মুখ ফুটে কথা বলতে পারি না। আচ্ছা, কখনো কি শাড়ি পরে খোলা চুলে সামনে দাঁড়িয়ে বলবে ভালোবাসি? হয়তো কখনো বলবে। মুচকি হেসে পরের পাতায় গেলাম, সেখানে লেখা, শাড়িতে তাকে অসাধারণ লাগে, আজ তা আরও বেশি সুন্দর লাগছিল। কিন্তু সম্পর্কটা ৮-১০টা সম্পর্কের মতো না, তাই তোর চোখে চোখ রেখে প্রশংসা করা হয়ে ওঠেনি তার। মামে দুটোকে দেখলে চোখ জুড়িয়ে যায়। ইচ্ছে করে হৃৎপিণ্ডের মধ্যে একটা ছোট ঘর বানিয়ে তাকে যত্ন করে রেখে দেই। মায়াবতী মায়াভরা চোখে কাজল এঁকেছে, যার ফলে মায়াবী লাগছে। ইচ্ছে হচ্ছে চোখের কার্নিশ থেকে কাজলগুলো কানের পিছে ছুঁয়ে দেই, যাতে কারো নজর না লাগে। আজও মায়াবতীর পিছুটান ছুটে গেছে। এবার কি আমায় একটু ভালোবাসা যায়? বেশি না, শুধু একটু। একরাশ ভালোবাসার দরকার নেই আমার, শুধু দুমুঠো ভালোবাসা হলেই চলবে। একটু ভালোবাসবে কি? আরানের একটু ভালোবাসার আকাঙ্ক্ষা দেখে একটা কথাই মনে হলো,
পাগলটা আমায় বড্ড বেশি ভালোবাসে, তা না হলে রাত জেগে অনুভূতিগুলো ডায়েরিতে সাজাতো না। পাগলাটে ভর আমার। পরের পাতা উল্টে দেখলাম সাদা কাগজে সোনালি রঙের কলম দিয়ে লেখা, মায়াবতী এখন সব জায়গায় থাকে, বুক পকেটে রেখেছি তাকে। মুস্কি হেসে পরের পাতায় গেলাম, নীল রঙের কালিতে লেখা, মিষ্টি হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, অনাকাঙ্ক্ষিত পাওয়া যা বরাবরই বেস্ট। বুক ভরে শ্বাস নিলাম। ডায়েরিটা না পড়লে জীবনটা বৃথা যেত, ভাগ্যিস পেয়েছিলাম। পরের পৃষ্ঠায় লেখা, পাগলিটা আমার ভয় দেখাতে নিজেই শেষ, বাবাই ভয় দেখাচ্ছে, আমার পাগলি বউটা, আমার পরাচন্নিটা। সুয়েদার আগেই লজ্জায় নুয়ে পড়ে, যেন তাকে কেউ লজ্জাবতী পাতায় মুড়ে রেখেছে। সে কি জানে ছেড়ে যাওয়ার কথা শুনলে আমার কষ্ট হয়? জানে না। সে ছেড়ে গেলে আমি এইবার আর নিজেকে সামলাতে পারবো না, ভেঙে গুড়িয়ে যাব। বড্ড বেশি ভালোবেসে ফেলেছি তাকে। বুঝলাম সেই দিনের কথা বলেছে যেদিন বাবাইয়ের কথা বলে পড়ার টেবিল থেকে উঠতে চেয়েছিলাম, আমাকে চুন্নি বলে। বদলোক। পরের পাতা শূন্য, কিছু লেখা নেই। আমি তাড়াতাড়ি পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম, প্রায় 5 পাতা পর লেখা পেলাম। বেশ খুশি হলাম, চোখ বুজে বড় করে নিঃশ্বাস ফেললাম। সেখানে লেখা, আমার মায়াবতী ভালো নেই, ভেবে নিয়েছিলাম আমি তাকে হারিয়ে ফেলেছি। রাতে যখন আরান বলে চিৎকার করে কেঁদে ওঠে, তখন বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। তার কেন যে মনে হচ্ছিল আমি তাকে আর পরীকে ছেড়ে চলে যাব। আঁকড়ে ধরে কাঁদছিল খুব, আমাকে হারানোর ভয় জেঁকে বসেছে, হয়তো আমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে। তাকে বুকে আগলে রেখেছিলাম, কিন্তু শান্ত করতে পারিনি। কিছু সময়ের জন্য ঘুমালেও পুরো রাত ঘুমের মধ্যে কেঁদেছে। শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলাম। কেন যেন নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল। সকালে একটু ঘুমিয়েছে মেয়েটা, কিন্তু আবার উঠে গেল, কেঁদে উঠল। আমার নিজেকেই খুব অসহায় মনে হচ্ছিল। পরীকে মায়ের কাছে দিয়ে এসে যখন দেখলাম মিষ্টির কোনো সারা শব্দ নেই, তখন পুরো পৃথিবী থমকে গেছে। বুকে জড়িয়ে কেঁদে উঠলাম। কেমন যেন নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছিল। ভালোবাসি বলার আগেই ভালোবাসাকে হারিয়ে ফেললাম। আমি এটুকু বুঝতে পারলাম, এই মেয়েটাকে ছাড়া আমার চলবে না। আমি আর আমার মেয়েটা মিষ্টিকে ছাড়া শূন্য। সে পরীর পরিপূরক আর আমার ভালোবাসা। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানান। এই গল্পটা তো আমার কাছে অনেক বেস্ট লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ 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 কমেন্টে লেখেন। আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন।